নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে নয়, আজ আমি উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এটি আমার প্রথম ভিডিও। আমি ভোট দিতে বাড়িতে গেছিলাম, যে কারণে কয়েকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আমি ল্যাপটপটি নিয়ে এসেছি বাড়ি থেকে। তো এটি আমার প্রথম ক্লাস, ভিডিও ক্লাস। আমি জানি না কেমন হবে, আপনারা একটু আজকের জন্য আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভুল চোখগুলোকে একটু ক্ষমা করে দেবেন। পরবর্তীতে আমি আমার ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, মূলত একটি ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব, স্ট্রাকচার অফ দি অ্যাটমসফিয়ার। একজন বন্ধু শুভম ডন, তিনি রিকোয়েস্ট করেছিলেন টপিক ধরে ধরে ডেমো ক্লাস উপস্থাপন করার জন্য। আমি চেষ্টা করছি এই টপিকটির ওপর। এটি অত্যন্ত সহজ টপিক, সহজ একটি টপিক, এর ওপর করাই যায় একটি ডেমো ক্লাস। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি যে এই ডেমো ক্লাসটা আমরা কিভাবে দিতে পারি। একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে আমি গুগল থেকে এই ছবিগুলো ডাউনলোড করেছি, যেখানে এই যে হাইটটা দেওয়া রয়েছে এক্সোস্ফিয়ারের, যেটি 10,000 কিলোমিটার হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া রয়েছে 1,000 কিলোমিটার। ঠিক আছে, তো চলুন আমাদের আলোচনা আজকে শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে। এই যে বায়ুমণ্ডলের এই বিন্যাস, এর প্রধান কারিগর কি? যে তাপমাত্রার পরিবর্তন। উচ্চতা বাড়লে কোনো লেয়ারে দেখতে পাচ্ছি আমরা, কোনো লেয়ারে তাপমাত্রা কমছে উচ্চতা বাড়ার সাথে সাথে, আবার কোনো কোনো লেয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ছেও। এই বৈপরীত্যের কারণ কি? এই লজিকটা আমরা আলোচনা করব প্রত্যেকটি স্তর আলোচনা করার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথম স্তর হলো ট্রোপোস্ফিয়ার। প্রথম স্তর কি রয়েছে? ট্রোপোস্ফিয়ার। এই যে স্তর, এই ট্রোপোস্ফিয়ার, এই লেয়ারটিকে আমরা বলি ডাইনামিক লেয়ার। ঠিক আছে, সূর্য কিন্তু সরাসরি আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। সরাসরি উত্তপ্ত করে তার পরিমাণ খুবই কম, কিন্তু যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, ভূপৃষ্ঠ থেকে যে বিকিরিত তাপ, এই তাপ যখন উপরে উঠছে তখন তা কিন্তু ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাই উচ্চতা বাড়লে কিন্তু তাপমাত্রার, যেহেতু বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের ঘনত্ব কমে যাচ্ছে, তাই উচ্চতা বাড়লে তাপমাত্রাও কমে যাচ্ছে। যেমন আমরা জানি নর্মাল ল্যাবস রেটের পরিমাণ হচ্ছে 6 পয়েন্ট, নর্মাল ল্যাবস রেটের পরিমাণ 6.4 or 5, 4 বা 5 এরকম ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে। যেমন পাহাড়ের চূড়ায় কি আমরা দেখছি, পাহাড়ের চূড়ায় বরফ জমছে, তাই তো? পাহাড়ের চূড়ায় কি হচ্ছে? বরফ জমছে। কারণ এই যে উত্তপ্ত যে মাটি, তার থেকে আমরা যত উপরে উঠছি তাপমাত্রা ততটাই কমছে। আমাদের সমস্ত ধরনের যে আবহাওয়ার ক্রিয়াকলাপ, মেঘ বৃষ্টি সবকিছুই কিন্তু এই ট্রোপোস্ফিয়ার লেয়ারের মধ্যে হয়ে থাকে। আর এটা কেন হচ্ছে? মূলত কনভেকশন প্রসেসের মাধ্যমে বা পরিচলন পদ্ধতির ফলে। এর পরবর্তী যে লেয়ারটি রয়েছে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক, এর মাঝখানে একটি লেয়ার রয়েছে ট্রোপোপজ, যেটা রয়েছে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটি লেয়ার রয়েছে ট্রোপোপজ। এই ট্রোপোপজের পরেই ঠিক রয়েছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে লজিকটা ঠিক উল্টো। যেমন ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়েছিল? উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমেছিল, তাপমাত্রা কি হচ্ছিল? কমেছিল। এখানে কি হচ্ছে? উচ্চতার সাথে সাথে তাপমাত্রাও বাড়ছে, অর্থাৎ উচ্চতা এবং তাপমাত্রার একটা সমানুপাতিক সম্পর্ক এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কেন ঘটছে? কারণ এখানে ওজোন গ্যাস রয়েছে। এই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে কি রয়েছে? ওজোন গ্যাস, যেটা সূর্যের অতিবেগুনি ইউভি রেডিয়েশন,
তাকে কি করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। তার জন্য একটা তাপ উৎপন্ন হচ্ছে, যে কারণে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন এখানে তৈরি হচ্ছে। এখানে কিন্তু বায়ু চলাচলের যে ভার্টিক্যাল মুভমেন্টের তুলনায় এই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে হরাইজন্টাল মুভমেন্ট বাতাসের অনেক বেশি হয়ে থাকে, আর অনুভূমিক গতিটাও বেশি। তার মানে বিভিন্ন যে কমার্শিয়াল জেটগুলো রয়েছে, বিমানগুলো রয়েছে, এই স্তরের মধ্যে দিয়ে ওড়ে। কারণ স্ট্রোপোস্ফিয়ারে আমরা কি দেখেছি, মেঘ, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা সবকিছুই হচ্ছে, কিন্তু এই টার্বিউলেন্সটা কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে দেখা যায় না। তাই এখানে এই জেট বিমানগুলি চলাচল করে, একটা স্মুথ হাইওয়ে হিসেবে কাজ করে এই স্ট্র্যাটোস্ফিয়ার। এর পরবর্তী লেয়ারের কথা যদি আমরা বলতে চাই, কি বলবো, মিজোস্ফিয়ার, যেটা মূলত 50 থেকে 80 বা 85 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। এটি বায়ুমণ্ডলের একটা শীতলতম বা কোল্ডেস্ট লেয়ার। এটি বায়ুমণ্ডলের কোল্ডেস্ট, আমার লিখতেও অসুবিধা হচ্ছে, প্রথম আমি এইভাবে লিখছি, একটু মার্জনা করবেন আমায়। এটা কোল্ডেস্ট লেয়ার, ঠিক। আর এটাকে পৃথিবীর একটা সিকিউরিটি গেট বলা হয়ে থাকে, বলা যেতে পারে, আমরা বলতে পারি। কেন সিকিউরিটি গেট কেন বলবো, কারণ এই স্তরটা কি হচ্ছে, মহাকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো ধেয়ে আসছে, মিটিওরাইটস গুলো আসছে, এখানে এসে বার্ন আপ হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। কারণ এখানে কি হচ্ছে, বায়ুতে শোষণকারী কোনো গ্যাস নেই, আর এখানকার বায়ুর ঘনত্ব কিন্তু অত্যন্ত পাতলা, ঘনত্ব কম, গ্যাসও কম, কিন্তু এখানে খুব ছোট ছোট কণা রয়েছে, যেগুলো একটা ফ্রিকশন ক্রিয়েট করছে, ঘর্ষণ বল ক্রিয়েট করছে, যে কারণে এখানে মিটিওরগুলো এসে সেই কণাগুলির সাথে ধাক্কা লেগে বার্ন আপ হয়ে যায়। তাহলে এটা আমাদের পৃথিবীর জন্য একটা বর্ম হিসাবে কাজ করছে, প্রোটেক্টর হিসাবে, শিল্ড হিসাবে কাজ করছে। এর পরবর্তী যে লেয়ারের কথা বলবো আমরা, থার্মোস্ফিয়ার। এর মাঝখানে কি রয়েছে, মিসোপজ রয়েছে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে। তারপর রয়েছে থার্মোস্ফিয়ার। এই যে থার্মোস্ফিয়ার লেয়ার, এখানে কিন্তু তাপমাত্রা হু হু করে বাড়ছে, তাপমাত্রা উচ্চতা বাড়ার সাথে হু হু করে তাপমাত্রা এই লেয়ারে বেড়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, যদি আপনি এই লেয়ারে হাত দেন, আপনার হাতে গরম লাগবে না, কারণ বায়ু এতটাই পাতলা যে কণাগুলি আপনার শরীরে তাপ দিতে পারবে না। এই স্তরে রয়েছে আয়োনাইজড অবস্থায় বিভিন্ন কণাগুলি থাকে, যেটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার। আমরা যে রেডিও শুনি, মোবাইলে যে যোগাযোগ, তার সিগন্যাল কিন্তু এখান থেকেই প্রতিফলিত হচ্ছে, এখান থেকেই রিফ্লেক্টেড হচ্ছে এই আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের যে পার্ট আয়োনোস্ফিয়ার, সেখান থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরছে। একটা রিফ্লেক্টিং মিরর হিসেবে আমরা বলতে পারি কাজ করছে। এটা বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশনে সাহায্য করে কিন্তু এই আয়োনোস্ফিয়ার। এরপর কি রয়েছে, এক্সোস্ফিয়ার। তারপর যেটা আউটার স্পেসের সাথে 10,000 কিলোমিটারের পর আউটার স্পেসের সাথে মিলে যাচ্ছে। সুতরাং বায়ুমণ্ডলের এই প্রত্যেকটা স্তরের মধ্যে কি রয়েছে, তাপমাত্রা এবং ঘনত্বের একটা ব্যালেন্স রয়েছে। ট্রোপোস্ফিয়ার না থাকলে কি হতো না, বৃষ্টিপাত হতো না। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে যদি ওজোন লেয়ার না থাকতো, তাহলে কি হতো, আমরা ঝলসে যেতাম। আর আয়োনোস্ফিয়ার যদি না থাকতো, তাহলে কি হতো, যদি মিজোস্ফিয়ার না থাকতো, তাহলে এই উল্কাপিণ্ড এসে আমাদের মাথা ফাতা ফাটিয়ে দিত। আর যদি আয়োনোস্ফিয়ার না থাকতো, তাহলে যে আমরা ডিজিটাল, আমি চেষ্টা করছি ক্লাসটা উপস্থাপন করার আপনাদের সামনে ডিজিটালি, সেটা আমি পারতাম না।
এই ডিজিটাল পৃথিবী অচল হয়ে যেত। তো এইভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমি অনেকটা বেশি সময় নিয়েছি, এতটা সময় নেওয়া যাবে না অ্যাকচুয়ালি। আপনি যখন ডেমো ক্লাসটি শুরু করবেন না, 2-3 মিনিটের মধ্যে আপনাকে থামিয়ে দেওয়া হবে। মোটামুটি 5 মিনিটের মধ্যে একটা ডেমো ক্লাস তৈরি করতে হবে। আমি চেষ্টা করলাম, আমি মনে হচ্ছে আমার খুব একটা ভালো হয়নি, আমি নিজেই সেটা ফিল করতে পারছি, আমি পেনটাই ধরতে পারছি না, কিভাবে লিখতে হবে সেটাও বুঝতে পারছি না। তো আমি ধীরে ধীরে নিজেকে আর একটু আপগ্রেড করার চেষ্টা করব যন্ত্রপাতিগুলো নিয়ে। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ডেমো ক্লাসের জন্য অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।